নমস্কার, কম্পিটিটিভ বেঙ্গলিতে সকলকে স্বাগত জানাই। আমরা এই ভিডিওতে ভারতবর্ষের অর্থনীতি থেকে ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া পার্ট 2টা পড়ব। আমি কিরিটি মুখার্জি, আমি ফিজিক্স অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করি, তারপর WBCS কোয়ালিফাই করি এবং আমার সম্পর্কে অন্যান্য ডিটেলস পেতে তোমরা আমার ফেসবুক প্রোফাইলে ভিজিট করতে পারো। আমরা আগের ভিডিওতে থার্ড প্ল্যান পর্যন্ত পড়েছিলাম। তো আমরা থার্ড প্ল্যানে যে জিনিসটা দেখেছিলাম যে অভূতপূর্ব খরা এবং যুদ্ধের পরিস্থিতি, এই টালমাটাল পরিস্থিতিগুলোর জন্য থার্ড প্ল্যানের যে টার্গেটসগুলো ছিল সেগুলোকে ফুলফিল করা সম্ভব হয়নি এবং একটা অর্থনৈতিক যে নৈরাজ্য সেটা তৈরি হয়। তার ফলে যে পরবর্তী পরিকল্পনা আগে থেকে ঠিক করা ছিল, যে চতুর্থ পরিকল্পনা, সেটা ড্রাফটেডও ছিল, কিন্তু সেখান থেকে আমরা কিছু 3টে বছরের জন্য বিরত থাকি। 1966 to 69 এই এই 3 বছরের জন্য আমরা অ্যানুয়াল প্ল্যানস করি, বার্ষিক পরিকল্পনা। এই সময়কে প্ল্যান হলিডে নামেও ডাকা হয়। এই 66-67 সাল নাগাদ, 1966-67 সাল নাগাদ আমাদের দেশে যে কৃষি সংস্কারের কাজ কিছুটা শুরু হয়, যেটা আমরা বলতে পারি যে সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন। এর কাজ শুরু হয়, ঠিক আছে। 1969 সালে 14টা ব্যাংক জাতীয়করণ হয়, ঠিক আছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যবর্তী পর্যায়ে। এবং আরেকটা ইম্পর্ট্যান্ট পলিসি ডিসিশন ছিল MRTP অ্যাক্ট। এটা হচ্ছে মনোপলিজ অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট। এটা পাস হয় 1969, ঠিক আছে, মনে রাখবেন। আমরা যখন ইন্ডাস্ট্রি চ্যাপ্টারটা পড়ব তখন এই আইনটা সম্পর্কে গভীরতায় গিয়ে জানব। এখানে এটুকুই জেনে রাখি যে এই আইনটা ছিল পুঁজির একচেটিয়া কারবারকে রোধ করার জন্য। ওকে, এইবারে আমরা দেখব চতুর্থ পরিকল্পনা। এই চতুর্থ পরিকল্পনা 1969-74 এই সালের মধ্যে কার্যকর ছিল। এই যে চতুর্থ পরিকল্পনা, সেই পরিকল্পনায় মূল ফোকাস ছিল এগ্রিকালচার, ঠিক আছে। এবং এগ্রিকালচারের গ্রোথের মাধ্যমে যে অন্যান্য যে সেক্টরসগুলো ছিল সেগুলোর গ্রোথ পোটেনশিয়াল তৈরি করা। এই চতুর্থ পরিকল্পনাতেই প্রথমবার সামাজিক ন্যায় বিচার বা সোশ্যাল জাস্টিস এর প্রতি প্রথম গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে, এই চতুর্থ পরিকল্পনাতে। এবং এখানে বলে রাখি, তখন পূর্ব পশ্চিম পাকিস্তান ছিল এবং বর্তমান বাংলাদেশের ওপর বর্তমান পাকিস্তান রাষ্ট্রের যে অকথ্য অত্যাচার, তার ফলে যে বাংলাদেশি শরণার্থী ভারতবর্ষে প্রবেশ করছিলেন, তো সেই শরণার্থীদের যে আগমন, সেইটা ছিল এই চতুর্থ পরিকল্পনাকালে সরকারের কাছে একটা বিগেস্ট চ্যালেঞ্জ স্বরূপ, ঠিক আছে। এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছিল যে এটার কি সংস্থান হবে বা এই শরণার্থী সমস্যার কীভাবে সমাধান করা সম্ভব। এই পরিকল্পনার প্রথম যে 2 বছর, সেখানে কিন্তু রেকর্ড প্রোডাকশন, অর্থাৎ কৃষিপণ্য যথেষ্ট বেশি পরিমাণে উৎপন্ন হয় প্রথম 2 বছরে। কিন্তু লাস্ট 3 বছর পরিকল্পনা, সেখানে কিন্তু আবার আমরা দেখতে পাই পুয়ার মনসুন। অতএব আশানুরূপ ফল হয়নি। ওকে, এইবারে দেখব ফিফথ প্ল্যান। এটার রূপকার যিনি ছিলেন তার নাম হচ্ছে DD ধর, ঠিক আছে। এখানে এই যে পঞ্চম পরিকল্পনা, তার 2টো স্পেশাল অবজেক্টিভ ছিল, অর্থাৎ উদ্দেশ্য। প্রথমটা হচ্ছে যেটা পভার্টি ইরাডিকেশন, দারিদ্র দূরীকরণ। এই জন্য এই সময় গরিবি হাটাও এই স্লোগানটা উচ্চারিত হয়েছিল।
আর 2 নম্বর উদ্দেশ্য যেটা ছিল, মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আত্মনির্ভরতা অর্জন বা সেলফ রিলায়েন্স। ওকে, আমরা প্রথমেই দেখলাম যে পভার্টি ইরেডিকেশন এই পরিকল্পনার একটা মূল উদ্দেশ্য ছিল। তো সেই জিনিসটাকে মাথায় রেখেই এই পরিকল্পনাকালে যে একটা খুব সুন্দর প্রোগ্রাম, সেটা ছিল 20 দফা কর্মসূচি বা 20 পয়েন্ট প্রোগ্রাম। এই 20 দফা কর্মসূচি ছিল একটা খুব গুরুত্বপূর্ণ কর্মসূচি এবং এর উদ্দেশ্যই ছিল যে দারিদ্র দূরীকরণ করা, ঠিক আছে, দারিদ্র নিরসন করা এবং সমাজের দরিদ্র শ্রেণীর লোকেদের জীবন ধারণের মানের যে উন্নয়ন ঘটানো। ওকে, পঞ্চম পরিকল্পনাকালে আরও দুটো খুব গুরুত্বপূর্ণ প্রকল্প গৃহীত হয়েছিল। একটা হচ্ছে ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। এটা ওই 77-78 সাল নাগাদ এই ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম গৃহীত হয়। অন্যদিকে অন্তোদয় যোজনা, এটা ওই 1977-78 সাল নাগাদ এটা কিন্তু প্রণীত হয়, ঠিক আছে। তো এই দুটো খুব গুরুত্বপূর্ণ প্রকল্প এবং এই 20 পয়েন্ট প্রোগ্রাম 1975 এটাও কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে। ওকে, আমরা জানি যে 1975 আমাদের দেশে জাতীয় জরুরি অবস্থা জারি হয়, ঠিক আছে। তো সেই পরবর্তী যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটা খুব দ্রুত বদলাতে শুরু করে। ইমার্জেন্সি ডিক্লেয়ার হওয়ার ফলে এই প্রকল্পের যে বাকি থাকা পার্টটা, অর্থাৎ যে পুরো ইমপ্লিমেন্টেশনের কাজটা কিন্তু সম্ভব হয়নি। অন্যদিকে 1977 নাগাদ যখন আমাদের দেশে সাধারণ নির্বাচন হয়, সেখানে কিন্তু সরকার বদল হয়। এর ফলে নতুন অকংগ্রেসি সরকার প্রতিষ্ঠিত হয় জনতা দলের নেতৃত্বে এবং সেই সময় তারা এসে কিন্তু রোলিং প্ল্যান চালু করেন, রোলিং প্ল্যান। এবং তারা এই যে পরিকল্পনার দিশা সেটাকে কিন্তু অন্যদিকে ঘুরিয়ে দেন, ঠিক আছে। কিন্তু ফের 1980 সালে আবার সরকার পরিবর্তিত হয় এবং কংগ্রেসের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়। তো তারপরে আবার যে 5-এর প্ল্যান সেটা চলতে শুরু করে 1980-85, সেটা আমরা পড়ব পরবর্তী ক্ষেত্রে। এবার আমরা দেখব ষষ্ঠ পরিকল্পনা। এই পরিকল্পনাতে আমরা পলিসিগত একটা শিফট লক্ষ্য করব, ঠিক আছে। পলিসিগত শিফট বলতে পলিসিগতভাবে আমরা যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর জোর দিয়েছিলাম তার থেকে কিছুটা শিফট করে আমরা এবার টোটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর জোর দিতে শুরু করলাম, ঠিক আছে, পরিকাঠামো উন্নয়নের দিকে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল এবং এই পরিকল্পনার মূল ফোকাস ছিল জাতীয় আয় বৃদ্ধি, ন্যাশনাল ইনকাম, আর 2 যেটা খুব ছিল মডার্নাইজেশন অফ টেকনোলজি। ওকে, এবং ষষ্ঠ পরিকল্পনায় সবচেয়ে বেশি যেখানে ফান্ড অ্যালোকেশন করা হয়েছিল, ফিনান্সিয়াল অ্যালোকেশন করা হয়েছিল, সেটা ছিল এনার্জি সেক্টর অ্যাজ পার্ট অফ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। এই পরিকল্পনাকালে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম এবং ইন্টিগ্রেটেড, দুটোই মনে রাখবে, রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই দুটো কিন্তু এই পরিকল্পনা কালের সাথে যুক্ত, মনে রাখবে। ষষ্ঠ পরিকল্পনা কালে নাবার্ড, কৃষি উন্নয়নের জন্য যে নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, আমরা জানি
এটা কিন্তু 1982 সালে প্রতিষ্ঠিত হয় এই ষষ্ঠ পরিকল্পনাকালে। এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল মূলত যে এগ্রিকালচারাল ক্রেডিট সেটার অবিচ্ছিন্ন যে সাপ্লাই গ্রামীণ অঞ্চলে সেটাকে বজায় রাখার জন্য। অন্যদিকে দেশের যে আমদানি রপ্তানি সংক্রান্ত বিজনেস সেটাকে উন্নয়নের জন্য প্রস্তুত হয় এক্সিম ব্যাংক। ঠিক আছে, যেটার পুরো নাম হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। এটাও 1982। ঠিক আছে, অন্যদিকে যে রুগ্ন শিল্প, পিছিয়ে পড়া শিল্প, সেগুলোকে অর্থ সরবরাহের মাধ্যমে চাঙ্গা করার জন্য তৈরি হয় IRBI। ঠিক আছে, তো এই ব্যাংকটা তার কাজ শুরু করে, যেটার পুরো কথা ছিল ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, এবার আমরা দেখে নেব সপ্তম পরিকল্পনা। এই সপ্তম পরিকল্পনাকে ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানও বলে। বোঝা যাচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল বলে এটাকে ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানও বলে। এটা 1985 to 90 এই পিরিয়ডের জন্য রচিত হয়েছিল এবং এখানে মূলত র্যাপিড গ্রোথ ইন ফুড গ্রেন এর র্যাপিড গ্রোথের ওপর কিন্তু জোর দেওয়া হয়েছিল। ঠিক আছে, এবং এমপ্লয়মেন্ট, যেটা কাজ দেওয়া, এমপ্লয়মেন্ট অপরচুনিটি, এর ওপরও কিন্তু বেশ কিছু প্রকল্প এই সপ্তম পরিকল্পনাতে নিয়ে আসা হয়। এখানে একটা জিনিস বলে রাখি, ইম্পোর্ট সাবস্টিটিউশন। প্রথমবারের জন্য এই সপ্তম পরিকল্পনাতে কিন্তু স্ট্র্যাটেজি হিসাবে গ্রহণ করা হয়। ঠিক আছে, এবং এই সপ্তম পরিকল্পনাটাই হলো সেই পরিকল্পনা যেখান থেকে ভারত প্রাথমিক পর্যায়ে ভেরি মাচ প্রাইমারি স্টেজে এই উদারীকরণ, ঠিক আছে, উদারীকরণের দিকে নিজের পদক্ষেপ করতে থাকে। আমরা 90-এর দশকে শেষ দিকে 90s to 91 এই যে জায়গাটাতে আমরা বিওপি ক্রাইসিস লক্ষ্য করি, ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস। ঠিক আছে, তো এর ফলে আমাদের যে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারা কিছু অব্লিগেটরি রিফর্মস প্রপোজাল দেয়। ঠিক আছে, যেগুলোকে করতেই হতো। তো সেই কারণে পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের ইকোনমি একটা র্যাপিড চেঞ্জ হয়। ওকে, এর ফলে পরবর্তী যে অষ্টম পরিকল্পনা সেটা 2 বছর ডিলে হয়। ঠিক আছে, যে স্বাভাবিক সময়কাল ছিল সেই সময়কাল থেকে কিন্তু অষ্টম পরিকল্পনাকে শুরু করা যায়নি। 92 থেকে শুরু হয়েছে, সেটা আমরা অষ্টম পরিকল্পনাটা যখন পড়বো তখন দেখে নেব। আর এই সপ্তম পরিকল্পনায় কিছু উল্লেখযোগ্য প্রকল্প তোমরা মনে রাখবে। এই সপ্তম পরিকল্পনাতেই প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা তার উন্নয়নের জন্য একটি পরিকল্পনা গৃহীত হয়, সেটার নাম হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড। ঠিক আছে, এই অপারেশন ব্ল্যাকবোর্ড 1987-88 সময়কালে গৃহীত হয় এবং পরবর্তী যে 2002-03 সাল নাগাদ যে সর্বশিক্ষা মিশন বা অভিযান গৃহীত হয়, তো সেই সর্বশিক্ষা অভিযানের সাথে এই অপারেশন ব্ল্যাকবোর্ডকে মার্জ করে দেওয়া হয়। এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি, ঠিক আছে, তো সেই সেবি যার কাজ ছিল ক্যাপিটাল মার্কেটের শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি, তো সেই সেবি আত্মপ্রকাশ করে 1988 সালে 7th 5-year প্ল্যান নাগাদ। ওকে, অন্যদিকে জাতীয় সাক্ষরতা মিশন, ঠিক আছে, সেটা 1988-এ প্রথমবারের জন্য আত্মপ্রকাশ করে। জাতীয় শিক্ষানীতি 1986 সালে সপ্তম পরিকল্পনাতে গৃহীত হয়। মনে রাখবে, ন্যাশনাল অয়েলসিড ডেভেলপমেন্ট প্রজেক্ট এই পরিকল্পনা কালে কিন্তু গৃহীত হয়। আমরা জানি যে অষ্টম পরিকল্পনা কোন প্রেক্ষাপটে গৃহীত হয়েছিল, একটু আগে আলোচনা করলাম যে বিওপি ক্রাইসিসের যুগে। তো এই 8th প্ল্যানের যেটা মেন স্ট্র্যাটেজি হিসেবে গৃহীত হয়েছিল সেটা হচ্ছে LPG স্ট্র্যাটেজি। আমরা যখন নেক্সট কয়েকটা চ্যাপ্টার পড়ব তখন এই LPG স্ট্র্যাটেজির উপর ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, তো LPG মানে কি? লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন স্ট্র্যাটেজি। ঠিক আছে, এই পরিকল্পনাতে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট
এর গ্রোথ দেখেছিলাম। ঠিক আছে, গ্রোথ ইন এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, এটা কিন্তু একটা ঘটনা। অন্যদিকে যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, এটার একটা যে উপায়, ঠিক আছে, ইমপ্রুভমেন্ট, সেটা কিন্তু আমরা এই অষ্টম পরিকল্পনায় লক্ষ্য করেছিলাম। ঠিক আছে, এবং এই সময় এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং সেক্টর, ঠিক আছে, এই দুটো সেক্টরের কিন্তু হাই গ্রোথ রেট আমরা লক্ষ্য করেছিলাম। ঠিক আছে, এর ফলে কী হয়েছিল, ইকোনমির যে গ্রোথ রেটটা সেটা কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটা বেড়ে গিয়েছিল, মানে এখনও পর্যন্ত চলে আসা যে রেট ছিল তার থেকে বেড়ে গেছিলো। কিন্তু এই যে অষ্টম পরিকল্পনা, তার একটা সমালোচনা হচ্ছে যে সোশ্যাল সেক্টরে যে স্পেন্ডিং, ঠিক আছে, অর্থাৎ যে সামাজিক ন্যায় বিচার করার জন্য যে স্পেন্ডিংগুলো আমরা করতাম, অর্থাৎ বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলোকে চালাতাম, তো সেই সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমের ক্ষেত্রে আমরা যে সোশ্যাল স্পেন্ডিং করতাম, সেই স্পেন্ডিং কিন্তু নেগলেক্টেড হয় ইন 8-5 প্ল্যান। এটা কিন্তু একটা সমালোচনা অষ্টম পরিকল্পনার। এই অষ্টম পরিকল্পনাকালীন সময়ে কিন্তু মিড ডে মিল স্কিম, ঠিক আছে, মিড ডে মিল স্কিম চালু হয় 1995 সালটাও মনে রাখবে, ওকে। এবং শিক্ষার প্রসার ঘটানোর জন্য লোক জাম্বিস প্রকল্প কিন্তু এই অষ্টম পরিকল্পনাতে চালু হয়। এবার আমরা দেখছি নবম পরিকল্পনা। এটা সময়কাল ছিল 1997 থেকে 2002 সাল। এখানে যে যে জিনিসগুলোর ওপর জোর দেওয়া হয় সেগুলো হচ্ছে কোয়ালিটি অফ লাইফ, জীবনধারার মান উন্নয়ন। সেকেন্ড যেটা হচ্ছে জেনারেশন অফ প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট, অর্থাৎ কি না, যে কর্মসংস্থান তার বিকাশ, এবং সেলফ রিলায়েন্স, আত্মনির্ভরতা। তবে এখানে একটা জিনিস বলি যে এই পরিকল্পনাতে এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, গ্রামীণ উন্নয়ন, এর ওপর ভীষণ রকমের জোর কিন্তু দেওয়া হয়েছিল নবম পরিকল্পনায়। এই নবম পরিকল্পনাকালে ইন্দিরা আবাস যোজনা, বিখ্যাত ইন্দিরা আবাস যোজনা আত্মপ্রকাশ করে, ইন্দিরা আবাস যোজনা 1999 2000 সাল নাগাদ। ঠিক আছে, এছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যেমন হচ্ছে অন্তর্দয় অন্ন যোজনা, এইটা এখানে দেওয়া হয়। অন্তর্দয় অন্ন যোজনা 2000 সাল নাগাদ চালু হয়। এবং হচ্ছে প্রাইম মিনিস্টার গ্রাম সড়ক, মানে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, এই গ্রাম সড়ক যোজনাও কিন্তু 2000 সাল নাগাদ চালু হয়। ঠিক আছে, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এই পর্যায়ে যেটা, সেটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান। সর্বশিক্ষা অভিযান নবম পরিকল্পনায় চালু হয় 2000 সাল নাগাদ। ঠিক আছে, সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য ছিল প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবেশ গোটা দেশের মধ্যে তৈরি করা এবং সমস্ত মানুষের যে প্রাথমিক শিক্ষা সেটাকে কিন্তু নিশ্চিত করা। এটাই ছিল উদ্দেশ্য সর্বশিক্ষা অভিযানের। এরপর আসে দশম পরিকল্পনা। দশম পরিকল্পনায় যেটা অবজেক্টিভসগুলো ছিল, রিডাকশান অফ পভার্টি রিডাকশানের উপর জোর দেওয়া হয় ফার্স্ট অফ অল। তারপর হচ্ছে লিটারেসি রেটের উন্নয়ন। ঠিক আছে, লিটারেসি রেটকে উন্নত করা। ঠিক আছে, ফরেস্ট কভার বাড়ানো। ঠিক আছে, আচ্ছা, ডোমেস্টিক সেভিংসকে ঠিকঠাক করে কাজে লাগানো। ঠিক আছে, এটাকে ইনভেস্টমেন্ট পারপাসে ইউজ করা। এছাড়া ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশান। ঠিক আছে, ক্লিনিং অফ মেজর রিভার্স। এই 10th প্ল্যানের একটা বৈশিষ্ট্য ছিল
ন্যাশনাল, ভীষণ ইম্পর্টেন্ট, ন্যাশনাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি বিল, ঠিক আছে, 2004। এই ন্যাশনাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি বিলটা কিন্তু এই 10th প্ল্যানে আনা হয়েছিল। এই প্ল্যানের মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ জনসাধারণকে 100 দিনের কাজ বা 100 দিনের যে নিয়োগ নিশ্চয়তা সেটাকে নিশ্চিত করা, ঠিক আছে। সময় 2004 সালে ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রকল্প চালু হয়। 11th 5-year প্ল্যান, যেটা 11th 5-year প্ল্যানে কিন্তু আমরা মূলত আগে যেগুলো দেখে এসেছি সেগুলোই একটু একটু করে এনশিওর করা হয়। তো এটা খুব একটা যে বিশাল নতুন কোনো যুগান্তকারী কিছু হয়েছিল সেরকমটা নয়। তো এখানে যে জিনিসগুলোর উপর জোর দেওয়া হয়েছিল, ঠিক আছে, টেলিফোন সার্ভিসের উপর জোর দেওয়া হয়েছিল, টেলিফোন যে কানেকশান, ঠিক আছে, রুরাল ইন্ডিয়াতে, ঠিক আছে, ব্রডব্যান্ড কানেক্টিভিটি প্রত্যেকটা ভিলেজে 2012 সালের মধ্যে ইনশিওর করবার একটা পরিকল্পনা এই যে একাদশ যে পরিকল্পনা সেটাতে গৃহীত হয়েছিল, ঠিক আছে। তারপরে আরও যে ছিল মেজর সিটিসগুলোতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এর মান উন্নয়ন, ঠিক আছে, এগুলো কিন্তু খুবই র্যাপিড এবং খুবই টার্গেট ওরিয়েন্টেড পরিকল্পনা। তো এগুলো সব কিছুই মোটামুটি এই একাদশ প্ল্যানিংয়ের মধ্যে ছিল, ঠিক আছে। এই 12th 5-year প্ল্যান, এটা হচ্ছে আমাদের যে পুরনো যে প্ল্যানিং কমিশন তার লাস্ট প্ল্যান, ঠিক আছে। এরপরে আমরা নীতি আয়োগ দিয়ে 2015 সালে যে নীতি আয়োগ তৈরি হয় সেটা দিয়ে আমরা প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করব। তো এই 12th যে FYP 2012 থেকে 17 সালের মধ্যে কার্যকর হয়েছিল, ঠিক আছে। এর বিশেষ কিছু হাইলাইটস নেই এখানে। ওই এগ্রিকালচারাল গ্রোথটাকে 4% এগ্রিকালচার গ্রোথ, ঠিক আছে, পভার্টি রিডাকশান, যেগুলো হয়েছে প্রাক্তন সময়ে সেই জিনিসগুলোর উপরেই মেনলি জোর দেওয়া হয়। ফাস্টার সাস্টেনেবল ইনক্লুসিভ গ্রোথ, ফাস্টার সাস্টেনেবল অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ, এই কটা বিষয়ের ওপর জোর দেওয়া হয়, ঠিক আছে। এইবার আমরা যেটা দেখব অ্যাচিভমেন্টস অ্যান্ড ফেলিওর অফ 5-year প্ল্যানস। কী কী অ্যাচিভমেন্ট ছিল 5-year প্ল্যান্সের এবং কী কী ফেল ছিল, ঠিক আছে। তো আমরা যদি 5-year প্ল্যানের অ্যাসেসমেন্টে যাই তাহলে আমাদেরকে বুঝতে হবে যে 5-year প্ল্যান কেন অ্যাডাপ্ট করা হয়েছিল আমাদের দেশে। তো ফার্স্ট যে কারণগুলোর জন্য 5-year প্ল্যান আমরা নিয়েছিলাম, একটা হচ্ছে গ্রোথ, ইকোনমিক গ্রোথকে বাড়ানো, মডার্নাইজেশন, এমপ্লয়মেন্ট জেনারেশন, সোশ্যাল জাস্টিস, পভার্টি ইরাডিকেশন। এই 5টা মূল জিনিসকে মাথায় রেখে কিন্তু আমরা 5-year প্ল্যান করার কথা ভেবেছিলাম। তো এই 5টার কতগুলো কি আমরা অ্যাচিভ করতে পেরেছি বা কতটুকু অ্যাচিভ করতে পেরেছি সেটাই হচ্ছে 5-year প্ল্যানসগুলোর অ্যাচিভমেন্ট অ্যান্ড ফেলিওর। তো প্রথম যেটা বলবো যে 5-year প্ল্যান ভারতবর্ষ যখন মানে 5-year প্ল্যানের মধ্যে দিয়ে হাঁটা শুরু হয় তখন কিন্তু আমাদের দেশের অনেক কিছু মৌলিক অসুবিধা ছিল। তো সেইগুলোর কথা সেইগুলোর কথা চিন্তা করে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু 5-year প্ল্যানের অ্যাচিভমেন্ট ফেলিওরকে জাজ করতে হবে। আজকের মতো পরিস্থিতি কিন্তু সেদিনকে ছিল না। প্রথম কথা হচ্ছে 5-year প্ল্যানের ফলে অ্যাচিভমেন্টস যেগুলো আছে, একটা হচ্ছে জিডিপি ইনক্রিমেন্ট, জিডিপিটা বেড়েছে, ঠিক আছে, এবং একই সাথে পার ক্যাপিটা ইনকাম বেড়েছে। ডেটাগুলো আমরা যদি দেখি তাহলেই বুঝতে পারবো পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, সেভিংস বেড়েছে অ্যান্ড ইনভেস্টমেন্ট এইগুলো কিন্তু বেড়েছে। তো এগুলো যখন বাড়ে তখন এটা বুঝতে হবে যে দেশের ইকোনমিক যে পরিকাঠামো সেটার উন্নতি ঘটছে। 2 কি হয়েছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, ইন্ডাস্ট্রির বিকাশ ঘটেছে, ঠিক আছে। ইন্ডাস্ট্রির যেমন বিকাশ ঘটেছে
এগ্রিকালচারের বিকাশ ঘটেছে। আমরা জানি এগ্রিকালচার ইন্ডাস্ট্রি কীরকম বিকাশ ঘটেছে। আমরা যে বুনিয়াদি শিল্পক্ষেত্রগুলোর কথা আলোচনা করেছিলাম, তো সেই বুনিয়াদি শিল্পক্ষেত্রগুলোর যে পরিকাঠামো বিকাশ ঘটার ফলে পরবর্তী যে ভোগ্যপণ্য উৎপাদন, সেখানে কিন্তু আমরা রিমার্কেবল প্রোগ্রেস করতে পেরেছি আমাদের 5 ইয়ার প্ল্যান পিরিয়ডের মধ্যে। অন্যদিকে এগ্রিকালচারাল যে সমস্যাগুলো ছিল, প্রথমে যখন ভারত স্বাধীন হয়েছিল তখন আমরা সকলেই জানি যে আমাদের যে খাদ্যশস্য, ঠিক আছে, যে ফুড গ্রেন, সেটা একটা মানে ভীষণ রকম একটা ক্রাইসিস ছিল। তো সেই ক্রাইসিস থেকে বেরিয়ে আসতে পেরেছি। অনেক ক্ষেত্রে আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়েছি ইন টার্মস অফ এগ্রিকালচারাল প্রডিউস। তো এই যে অ্যাচিভমেন্টসগুলো এগ্রিকালচারকে কিন্তু এনে দিয়েছে বিভিন্ন রকমের প্রকল্প। যেমন ধরা যেতে পারে যে ড্যামসগুলো আমরা তৈরি করেছি, ইরিগেশন ফেসিলিটিসগুলোকে বাড়িয়েছি, তো সেই জন্য আমাদের যে জমিগুলো সেগুলোর প্রোডাক্টিভিটি বেড়েছে। এছাড়া যে সবুজ বিপ্লব, দ্বিতীয় সবুজ বিপ্লব এবং সবুজ বিপ্লব ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে চিন্তাভাবনা, ঠিক আছে, যে প্রজেক্টগুলো আমরা নিয়ে এসেছি, সেইগুলো আমাদের যে প্রোডাক্টিভিটি অফ এগ্রিকালচারাল ল্যান্ডস সেটাকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। হাই ইল্ড ভ্যারাইটি সিডস, মানে যেটা উচ্চ ফলনশীল ধানের চাষ, উচ্চ ফলনশীল গমের চাষ, এগুলোর ফলে আমাদের যে খাদ্য সংকট ছিল সেই সময়, সেই খাদ্য সংকটকে কিন্তু আমরা অনেকটা মোকাবেলা করতে পেরেছি এবং সেলফ সাফিসিয়েন্ট হয়েছি। কারণ আমরা জানি যে আমাদের খাদ্যশস্যের ব্যাপারে দেশ স্বাধীন হওয়ার ঠিক পরবর্তী পর্যায়ে আমরা কিন্তু সেলফ সাফিসিয়েন্ট ছিলাম না। তো সেই এগ্রিকালচারাল অ্যাচিভমেন্টসগুলো আছে, কিছু ফেলিওরসও আছে অবশ্যই, যেমন রিজিওনাল ডিসপ্যারিটি ছিল, সেগুলো আমরা দেখছি। তো এইগুলো ছিল আমাদের এগ্রিকালচারাল ক্ষেত্রে। এবং আরও যে পরিকল্পনাগুলোর কথা যদি আমি একটা একটা করে বলি, যেমন হচ্ছে ডেয়ারি ডেভেলপমেন্ট প্রজেক্ট নেওয়া হয়েছিল। এর ফলে যে দুগ্ধ উৎপাদন, সেটাকে ভালো রকম একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল। তারপর যদি আমরা ভাবি অয়েল সিড ডেভেলপমেন্ট প্রজেক্ট, ঠিক আছে, এর ফলে আমরা যে তৈলবীজের উৎপাদন সেটাকে বাড়াতে পেরেছিলাম। পাট শিল্পের উন্নতি ঘটিয়েছি। বিভিন্ন ক্ষেত্রে যে এগ্রো বেসড ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং থেকে শুরু করে বিভিন্ন যে এগ্রো বেসড ইন্ডাস্ট্রিগুলো আছে, সেগুলোতে আমরা কিন্তু পর্যায়ক্রমিক ফোকাস করে সেগুলোর কিন্তু উন্নয়ন সাধন করতে পেরেছি এবং গ্রামীণ জনসাধারণকে, রুরাল ইউথকে আমরা অনেক ক্ষেত্রে এমপ্লয়মেন্টও দিতে পেরেছি। ঠিক আছে, প্রসঙ্গটা হচ্ছে যে জনসাধারণ বা জনসংখ্যার যে গ্রোথ, সেটার সাথে হয়তো আমাদের এমপ্লয়মেন্টের জেনারেশনটা ম্যাচ করছে না, কিন্তু আমরা কিন্তু আগের থেকে ইন টার্মস অফ পার্সেন্টেজ অর রেশিও আমরা কিন্তু এগিয়েছি। ঠিক আছে, এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রি বোথ ক্ষেত্রে। তো আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল যে গ্রোথ, সেটা যদিও খুব রিমার্কেবলি ভালো এটা বলা চলে না, কিন্তু খুব বিলো অ্যাভারেজ এটাও নয়, অ্যাভারেজ। ঠিক আছে, টোটাল প্ল্যান পিরিয়ডের মধ্যে এগ্রিকালচার গ্রোথ কিন্তু, এই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কিন্তু অ্যাভারেজ। ওকে, অন্যদিকে যদি আমরা সায়েন্স, টেকনোলজি, রিসার্চের ক্ষেত্রগুলো ভাবি, আমরা জাস্ট একটা জিনিস যদি আমরা এখানে যদি চালচিত্রটা দেখতে চাই, আমরা জাস্ট স্বাধীনতার পূর্বে কী ছিল, স্বাধীনতার ইমিডিয়েটলি বাদে যেটা ছিল, সেটার থেকে আজকে 2021 সালে দাঁড়িয়ে আমরা কতটুকু এগিয়েছি সেটাকে যদি জাজ করতে পারি, তাহলে আমরা এই সায়েন্স, টেকনোলজি, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা আমাদের অ্যাচিভমেন্টটা ভালো রকমভাবে উপলব্ধি করতে পারবো। অনেক এগিয়েছি আমরা। ঠিক আছে, টেলিকমিউনিকেশন ক্ষেত্রে আমরা এগিয়েছি, ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে এগিয়েছি। টেলিকমিউনিকেশন ক্ষেত্রে এখন আমাদের যে গ্রামীণ জনসাধারণ থেকে শুরু শহুরের সমস্ত মানুষের হাতে মোবাইল ফোন আমরা দিতে পেরেছি। বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারনেট কানেক্টিভিটি দিতে পেরেছি। গ্রামগুলোতে আমরা ব্রডব্যান্ড কানেক্টিভিটি দিতে পেরেছি। তার ফলে আমরা মেডিকেল থেকে শুরু করে সমস্ত জায়গাতে অনেকটা এগোতে পেরেছি। ঠিক আছে, আমি এটা কখনোই বলবো না যে সাফিসিয়েন্ট, বাট আমরা অনেকটা এগিয়েছি। ঠিক আছে, অন্যদিকে যে ড্রপ আউট, স্কুল ড্রপ আউট, ঠিক আছে, এডুকেশনাল যে রিফর্ম, এডুকেশন, তো এডুকেশনের ক্ষেত্রে কি সাক্ষরতার মান বেড়েছে, উচ্চশিক্ষার হার বেড়েছে, উচ্চশিক্ষা গ্রহণকারীর হার বেড়েছে। এর ফলে টোটাল যে এডুকেশনাল সিস্টেম, সেটা কিন্তু একটা রিভলিউশনারি ট্রান্সফরমেশন ঘটেছে এই 5 ইয়ার প্ল্যানগুলোতে। ঠিক আছে, আমরা মিড ডে মিল স্কিমের মাধ্যমে স্কুল ড্রপ আউটটাকে আমরা কমানোর চেষ্টা করেছি। তো এই যে বিভিন্ন রকম স্কিমসগুলো, যার ফলে আমরা বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে স্কুলের মধ্যে রাখতে পেরেছি। ঠিক আছে, তো এবার যে ক্রিটিসিজমগুলো হয়, ফেলিওরের যে দিকটা, সেটা আমরা একটুখানি চোখ বোলাবো। ফেলিওর বলতে প্রথমেই আমার যেটা বলবো সেটা হচ্ছে, আমরা তো অনেক চেষ্টা করেছিলাম, তো ফেলিওরের মধ্যে পভার্টির বিষয়টা আমরা প্রথমে চোখে রাখবো। পভার্টি এলিমিনেশনের যে ব্যাপারটা ছিল, তো সেই জায়গায় কিন্তু আমাদের 5 ইয়ার প্ল্যান ঠিকঠাক করে কাজ করতে পারেনি। ঠিক আছে,
ইকোনমিক ইনইকুয়ালিটি, আমি একটু আগেই বলছিলাম যখন আমরা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে সবুজ বিপ্লব করেছিলাম, সবুজ বিপ্লব কী করেছিল, ইকোনমিক ইনইকুয়ালিটিকে বাড়িয়েছিল। অর্থাৎ একটা শ্রেণীর যে সৃষ্টি, ঠিক আছে, একটা শ্রেণীর থেকে আরেকটা শ্রেণীকে, দরিদ্রতর শ্রেণীকে দরিদ্রতর হতে হয়েছে, আবার ধনীতম শ্রেণীকে আরও বেশি ধনী করা হয়েছে। তো এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু এই 5 ইয়ার প্ল্যানিংয়ে ছিল। অন্যদিকে যে আমরা ওই এমপ্লয়মেন্টের কথা বলছিলাম, যেটা একটা টার্গেট ছিল, গ্রোথ অফ এমপ্লয়মেন্ট, তো সেখানে আমরা হয়তো গ্রোথ দেখিয়েছি কিন্তু সবাইকে কাজ দিতে পারিনি। তো এটা একটা ন্যাচারাল ফেলিয়ার, ঠিক আছে। অন্যদিকে ল্যান্ড রিফর্মস আমরা পড়বো, ল্যান্ড রিফর্মস বা ভূমি সংস্কারের যে অ্যাকচুয়াল প্রয়োগ, সেটা খুব কম স্টেটের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, বাইরে আমরা সেটাকে পৌঁছে দিতে পারিনি। সমস্ত স্টেটে আমরা কিন্তু ভূমি সংস্কার করতে পারিনি। ভূমি সংস্কারের যে আলাদা চ্যাপ্টার আছে সেখানে আমরা এটাকে ডিটেলসে আলোচনা করব। অন্যদিকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইকোনমিক পাওয়ার, যেটা, ঠিক আছে, ইকোনমিক পাওয়ার একটা একদিকে কনসেন্ট্রেট, অর্থাৎ ধনীতর শ্রেণী ধনীতর হয়েছে আরও। যাই হোক, এটাই বলছি। অন্যদিকে যে ব্ল্যাক মানি, এই ব্ল্যাক মানি কিন্তু প্ল্যান পিরিয়ডে কমেনি, বরং বেড়েছে, ঠিক আছে। আমরা কিন্তু যে ইললিগাল মানি সাপ্লাই ইন দ্য ইকোনমি, এটাকে কিন্তু কমাতে পারিনি, ঠিক আছে। তো এটা একটা সমস্যা। আর অন্যদিকে আমরা যখন প্ল্যান নিয়েছিলাম, মানে প্ল্যানগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি, আমরা যতই গণতান্ত্রিকভাবে বিকেন্দ্রীকরণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণের মতো গালভরা কথা বলে থাকি, কিন্তু প্ল্যানিংগুলোকে অ্যাচিভ করার ক্ষেত্রে, প্ল্যানিংগুলোকে রিয়েল টাইমে নামানোর ক্ষেত্রে, গ্রাসরুটস লেভেলে আমরা কিন্তু সেই আইডিওলজিকে টোটালি রিফ্লেক্ট করাতে পারিনি আমাদের প্ল্যানগুলোর মাধ্যমে। ওকে, ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া, এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। নীতি আয়োগটা আমরা একটা পৃথক ভিডিও করে আলোচনা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা লাইক করে দিও, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ।